লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের ক্লাস 6-এর থার্ড সামেটিভ ভ্যালুয়েশন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নপত্রগুলো তার থেকে পরিবেশ বিজ্ঞানের 5 নম্বর স্কুলটা কমপ্লিট করব। তো আগের ক্লাসগুলোয় আমি সমস্ত প্রশ্নপত্রগুলো দিয়েছি 4 নম্বর স্কুল পর্যন্ত। তো তোমরা যারা দেখোনি তোমরা প্লেলিস্ট চেক করে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে 4টে স্কুলের সেট আগে থেকেই করে দেওয়া আছে। তো এখন দেখো 5 নম্বর স্কুলটা আমরা করবো এক এক করে। স্কুলটার নাম হচ্ছে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল। তো প্রথমে 21টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে, সেই 21টা এমসিকিউ প্রশ্ন করার চেষ্টা করব। একটি সরল যন্ত্রের উদাহরণ কী হবে? শাবল। একটি প্রথম শ্রেণীর লিভার কি? সুপারি কাটা জাতি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। কুয়ো থেকে জল তোলার কাজে কোন যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর হবে কি? কপিকল। চ্যাপ্টা কৃমি কোন পর্বের অন্তর্ভুক্ত? কৃমি হচ্ছে কি না এই আর্থ্রোপোডা। কোন বীজটিতে দুটি বীজপত্র থাকে? কুমড়ো। এদের মধ্যে কুমড়োর হচ্ছে দুটো বীজপত্র থাকে। ব্যাকটেরিয়া কোন রাজ্যের জীব বলে তোমার মনে হয়? ব্যাকটেরিয়া হচ্ছে ওই যে এখানে অ্যান্সার হবে এইটা, কোনোটাই নয়। কোন প্রাণীর দেহে ব্লোহোল দেখা যায়? তিমি মাছের দেহে ব্লোহোল দেখা যায়, তিমির দেহে ব্লোহোলটা দেখা যায়। সিহর্স কী ধরনের প্রাণী? সিহর্স হচ্ছে এক ধরনের সামুদ্রিক মাছ। কোন প্রাণীটি সমাজবদ্ধ জীব না? মশা। মশা সমাজে উপকার করে না, এটা সমাজবদ্ধ জীব না। চাষের জমি থেকে কোন প্রকার বজ্র পদার্থ পাওয়া যায়? অ্যান্সার হবে ডিডিটি। ডিডিটির পুরো নাম ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন। পরে প্রশ্ন, জৈব ভঙ্গু কোন প্রকার বজ্র পদার্থকে পুনর্ব্যবহার করা যেতে পারে? এর উত্তর হবে লোহার ছাঁট। ঠিক আছে, লোহার ছাঁটকে পুনরায় ব্যবহার করা যেতে পারে। তারপর হচ্ছে জৈব ভঙ্গুর বজ্র পদার্থের উদাহরণ হচ্ছে পচা সবজি। পচা সবজি হচ্ছে জৈব ভঙ্গুর বজ্র পদার্থের উদাহরণ। সোডিয়ামের চিহ্ন কি? সোডিয়ামের চিহ্ন হচ্ছে কি না Na। Na হচ্ছে সোডিয়ামের চিহ্ন। একটি মিশ্র পদার্থের উদাহরণ দাও। মিশ্র পদার্থ হচ্ছে বায়ু, কারণ বায়ুর মধ্যে সমস্ত গ্যাসের কণাগুলো আছে। Au চিহ্ন দ্বারা কোন মূলকে প্রকাশ করা? Au হচ্ছে গোল্ড। গোল্ডের চিহ্ন হচ্ছে Au। ঠিক আছে, ওরাম বলা হয়। বস্তুর ভর মাপা যন্ত্রটির নাম কি? সাধারণ তোলা যন্ত্র। মনে রাখবে, সাধারণ তোলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়, আর স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে ওজন মাপা হয়। এসআইতে আয়তনের একক হচ্ছে ঘনমিটার। ঘনমিটার হচ্ছে এসআইতে আয়তনের একক। একটি লব্ধ রাশির মান হচ্ছে আয়তন। লব্ধ রাশি কোনটা? আয়তন। ইলেকট্রিক ইস্ত্রি কোন শক্তিতে রূপান্তরিত হয়? না তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত। ইলেকট্রিক ইস্ত্রি তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। নবীকরণযোগ্য শক্তি হচ্ছে বায়ু শক্তি। বায়ু শক্তিকে নবীকরণযোগ্য শক্তি বলে। কোন শক্তি শৃঙ্খলের উৎপাদক হলো? কোন শক্তি শৃঙ্খলের উৎপাদক কারা? না সবুজ উদ্ভিদ। উদ্ভিদগুলো হচ্ছে উৎপাদক। তো ইতিমধ্যে আমরা 21টা এমসিকিউ প্রশ্ন সলভ করে ফেলেছি। তো তোমরা দেখো, যারা যারা দেখোনি দেখে নাও এখান থেকে। এরপরে আমরা প্রশ্নগুলো করব 2-এর দাগে। টোটাল 14খানা এসএকিউ প্রশ্ন দিয়েছে, সেই 14খানা প্রশ্ন আমরা কমপ্লিট করব। খাদ্য পিরামিডের একটি ধাপকে কী বলে? পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। কোনো একটি চুম্বকের ক্ষেত্রে চৌম্বক শক্তি কোন শক্তি রূপান্তরিত হয়? চৌম্বক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। নুন জল থেকে নুন ও জলকে আলাদা করা হয় কোন পদ্ধতিতে? না বাষ্পায়ন পদ্ধতিতে এই নুন জল থেকে নুনকে আলাদা করা হয়। দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে কী বলা হয়? না যোজ্যতা। যোজ্যতার সাহায্যে দুটো মৌলের পরমাণুকে পরস্পর যুক্ত করা যায়। উদ্ভিদের বৃদ্ধি মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যান্সার হবে অক্সানোমিটার। অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি মাপা হয়। ভূমি ও নততলের মাঝে যত কোণ ছোটো হবে নততলের যন্ত্রের সুবিধা তত বেশি হবে। যত যত ছোটো হবে কোণ অ্যাঙ্গেল, অর্থাৎ ছোটো অ্যাঙ্গেলে ভালো তুমি উঠতে পারবে। যেমন ধরো কোনো একটা ব্রিজ, যদি এই অ্যাঙ্গেল থেকে ভালো ওঠা যাবে, যদি এরকম এরকম খাড়া থাকে তাহলে ওঠা যাবে, সহজ হবে না। তাহলে কোণটা যত ছোটো হবে তত ভালো হবে। পরের প্রশ্ন কী বলেছে দেখো, যে বিন্দুকে কেন্দ্র করে লিভার ঘুরে তাকে নাম হচ্ছে আলম্ব। প্রাচীনকালে মিশরের দৈর্ঘ্যের একক হিসাবে কী ব্যবহার করতো? কিউবিট বা হাতকে বা বিঘত আকারে ব্যবহার করতো। ড্যাশ হলো জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ে। উত্তর হবে ভাইরাস। ভাইরাসকে বলা হয় জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়। বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর হবে প্যান্থেরা টাইগ্রিস। মৌমাছি নাচের ভাষা কোন বিজ্ঞানী আবিষ্কার করে? কার্ল ফন ফ্রিস। ফুলের মধ্যে মিষ্টি রসকে কী বলা হয়? নেকটার। নেকটার কী বলে? ফুলের মিষ্টি রস। বাড়ি থেকে পাওয়া যায় এমন একটি বজ্র পদার্থের নাম হচ্ছে আনাজের খোসা, তাই না? বাড়ি থেকে পাওয়া যায়। দীর্ঘদিন মাটিতে থাকার ফলে যেসব বস্তুর কোনো পরিবর্তন হয় না তাদের বলে জৈব অভঙ্গুর পদার্থ। কি বলে? না জৈব অভঙ্গুর পদার্থ।
দেখো আমরা ইতিমধ্যে 2-এর দাগের প্রশ্নগুলো সমস্ত সলভ করে ফেলেছি। এবার 3-এর দাগে দেখো 2 নম্বরের 7টা প্রশ্ন দিয়েছে, আমরা ছোটো ছোটো করে করব। প্রথম 4টে করব, তারপরে 3টে করব। এর কোনো অথবা দেয়নি। তোমার বাড়ির চারপাশে একটি বজ্র পদার্থের নাম এবং বজ্র পদার্থ কীভাবে কাজে লাগানো যায়, পরিযায়ী পাখি কাকে বলে, বিরুৎ জাতীয় উদ্ভিদ কাকে বলে, যন্ত্রের যে কোনো দুটি পরিচর্যার বিষয় লেখো। তো দেখো কাজে আনাজের খোসাকে কীভাবে কাজে লাগাবো, গবাদি পশুকে দিয়ে বা কোনো গাছের তলায় দিলে সেগুলো সার হবে। প্লাস্টিকের বোতল খালি রিফিল, প্লাস্টিকের বোতলে গায়ে পেনের রিফিলগুলো লাগিয়ে সুন্দরভাবে পেনদানি তৈরি করতে পারি। আর ছেঁড়া কাগজকে মণ্ড বানিয়ে মুখোশ, টুপি বিভিন্ন রকম বানাতে পারি। এখানে আছে দেখো। পরিযায়ী পাখি একেবারে প্রধানত শীতকালে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য খাবারের সন্ধানে কিছু কিছু পাখি প্রজাতি শীতের দেশ থেকে গরমের দেশে চলে আসে এবং শীতকালে আবার আগের জায়গায় ফিরে যায়, গরমের দেশে চলে আসে, তাই না? যেমন পরিযায়ী পাখি, কাজল পাখি, বুনো হাঁস, খঞ্জনা পাখি ইত্যাদি। বৈশিষ্ট্য দেওয়া আছে। বিরুৎ জাতীয় উদ্ভিদ কাকে বলে? যে সমস্ত উদ্ভিদের ডালপালা প্রায় থাকেই না, নরম কাণ্ডল, রসালো, কাঠবিহীন এবং ছোট প্রকৃতির, তাদের বিরুৎ বলা হয়, তাই না? উদাহরণ কুমড়ো গাছ, সরষে গাছ ইত্যাদি। যন্ত্রে পরিচর্যা করা হয় কেন? এখানে দেখো এই পরিচর্যা করলে কি কি সুবিধা হয় না, ব্যবহার না হওয়া অবস্থায় দীর্ঘদিন ধরে থাকলে যন্ত্র অবশ্যই ঢাকা রাখা প্রয়োজন। কাজের পর নিয়ন্ত্রণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এবং ধুলোবালি পরিষ্কার রাখলে তবে যন্ত্র ভালো কাজ করবে। তো তারপর দেখো 5 এটা বলছে একটা বক্স দিয়েছে, মানে খাদ্য শৃঙ্খলের সূর্য থেকে কী হবে উদ্ভিদ, উদ্ভিদ থেকে প্রথম শ্রেণীর খাদ্য, প্রথম খাদ্য থেকে দ্বিতীয় শ্রেণীর খাদ্য। এবার দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলন, তড়িৎ প্রবাহের একক হচ্ছে কি অ্যাম্পিয়ার। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই যে তড়িৎ প্রবাহটা হচ্ছে অ্যাম্পিয়ার। ভরের একক কিলোগ্রাম, আলোর তীব্রতা ক্যান্ডেলা এবং উষ্ণতা হচ্ছে কেলভিন। তো তোমরা ভালো করে বুঝতে পারছো, সুন্দর করে দেওয়া আছে। এবারে বলেছে দেখো 7-এর দাগের প্রশ্নটা, H2 এবং 2H বলতে কী বোঝো? H2 হচ্ছে একটা অণু আর 2H হচ্ছে দুটি পরমাণু, দুটোর মধ্যে পার্থক্য আছে। H হচ্ছে দুটি পরমাণু নিয়ে গঠিত আর 2H হচ্ছে হাইড্রোজেনের দুটি পরমাণু। এর পরের প্রশ্ন দেখো কি বলেছে, পদার্থ মৌলগুলি চিহ্নিত করো। হিলিয়াম ও চিহ্ন লিখতে বলছে। হিলিয়ামের He, ম্যাঙ্গানিজের Mn, সোনার Au, পটাশিয়াম K। হাইড্রোজেন ক্লোরাইড যৌগটিতে কোন কোন মৌল আছে? এই হাইড্রোজেন এবং ক্লোরিন, দুটো হাইড্রোজেন ক্লোরাইড, তাই তো, হাইড্রোজেন ক্লোরাইড। ফোড়ার পদ্ধতি বলতে কী বোঝো? দেখো মানুষের হাত কোন শ্রেণীর লিভার, এটা হবে কি মানুষের হাত কোন শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার। এই লিভারের চিত্র অঙ্কন করো বন্ধু। আচ্ছা দেখো, তারপর একটা মৌমাছি, মৌচাকে একটি মৌচাকে কী মৌমাছি থাকে, তাদের কাজ। বল কাকে বলে? বলের এসে একক হচ্ছে নিউটন। তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 3 কিমি, ওই দূরত্ব মিটার এককে বছরে পাইয়ের মান কত? সময় বলতে কী বোঝো? মস ফান জাতীয় ব্যক্তবীজ উদ্ভিদ একটি করে 4টি উদাহরণ দাও। কোষের মধ্যে ঘন গোলাকার বস্তুকে কী বলে? তো প্রথমে দেখো বজ্র ব্যবস্থাপনা ফোড়ার পদ্ধতি আমি আগে আলোচনা করেছি, আর আলোচনা করছি তোমরা এখান থেকে দেখে টুকে নেবে। এবং দেখো মানুষের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, ওই তৃতীয় শ্রেণীর লিভারের একটা যান্ত্রিক সুবিধার ছবি দেওয়া আছে। দেখো আলম্ব সাইডে, মাঝখানে বল, এই সাইডে বাধা আছে, এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের বৈশিষ্ট্যও দেওয়া আছে, যান্ত্রিক সুবিধাও দেওয়া আছে। এবার বিভিন্ন মৌমাছির কাজ। পুরুষ মৌমাছির কাজ হচ্ছে দেখো রানীকে পাহারা দেওয়া, রানী মৌমাছির ডিম পাড়া, এবং শ্রমিক মৌমাছিদের কাজ হচ্ছে মধু সংগ্রহ করা, এগুলো সব দেওয়া আছে। বল কাকে বলে? দেখো বাইরে থেকে যা প্রয়োগ করলে কোনো স্থির বস্তু গতিশীল এবং গতিশীল বস্তু স্থির হয় তাকে বল বলে। এর এসে একক আছে নিউটনের একটি লব্ধ রাশি। তো দেখো এই বল তোমার স্কুলের দূরত্ব এত কিলোমিটার হলে তার পাইয়ের মান কতই? দেখো 3 × 1000 সমান 3500 কিমি। এবার যে সময় কাকে বলে, তাই তো এখান থেকে দিয়েছে কোন যন্ত্রের সাথে সময় পরিমাপ করা, কোন ঘটনার সময় পরিমাপ করা হয়, এখানে দেওয়া আছে। দেখো এখান থেকে তোমরা লিখে নেবে। তো সবগুলো এখানে করে দেওয়া আছে, এখান থেকে তোমরা অ্যান্সারগুলো একের পর এক দেখে নেবে। ঠিক আছে, এই প্রশ্নের সমস্ত অ্যান্সারগুলো মোয়াস ফান ও ব্যক্তবীজ উদ্ভিদের উদাহরণ। কোষের মধ্যে ঘন গোলাকার বস্তুকে কী বলে? দেখো এই যে দেখো মোর্স ফান সমস্ত কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এখান থেকে তোমরা ভিডিওটা আস্তে আস্তে তুলে সবগুলো দেখে নেবে। দেখো মোয়াস ফান সব কিছুই দেওয়া আছে এখানে। এবং কোষের ভিতরে যে গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বলা হয়। নিউক্লিওলাস হবে সঠিক অ্যান্সার। যার প্রশ্নটা ছিল কি, দেখো কোষের মধ্যে থাকা ঘন গোলাকার বস্তুকে কী বলে? নিউক্লিওলাস। তো ইতিমধ্যে আমরা একের পর এক স্কুলগুলো শেষ করলাম। 5 নম্বর স্কুলটা আজকে করলাম, পরে ক্লাসে 6 নম্বর স্কুল নিয়ে আলোচনা করবো। তোমাদের বলে রাখা, যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদেরকে। কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাও। সকলে ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো ফাইনাল পরীক্ষার জন্য। সবাই পরীক্ষা ভালো হবে।